আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আমি হাবিবুল্লাহ। আজকের ক্লাসে আমরা আলোচনা করব আমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অষ্টম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল, যেটা এসেছিল রাজশাহী বোর্ড 2025 সালে। তো আমরা যদি এখানে একটু খেয়াল করি যে আমাদের এই প্রশ্নটা আমরা সমাধান করব একটা বই থেকে, যেটা হচ্ছে আমাদের ইজি ম্যাথ বই। এই ইজি ম্যাথ বইয়ের মধ্যে তোমার গণিত বইয়ের যা যা প্রয়োজন, তোমার পাঠ্য বই সমাধান, কাজের সমাধান, উদাহরণ সমাধান, বিগত বছরের বোর্ড প্রশ্ন সমাধান, টাইপ ভিত্তিক এমসিকিউ, সাজেশন আছে, তোমার রোড টু মিশন 100, সাইক্লোন, শর্ট প্রশ্ন, সবকিছু আছে। শুধু তাই নয়, প্রত্যেকটা প্রশ্নের সাথে একটা কিউআর কোড থাকবে এবং ওই কিউআর কোড স্ক্যান করে তুমি কিন্তু ওই প্রশ্নের বিশ্লেষণ ভিডিও আকারে দেখতে পারবে। তো চলো আমরা আমাদের এই রাজশাহী বোর্ড 25 সালের এই প্রশ্নটা সমাধান করা শুরু করি। আমরা যদি এখানে খেয়াল করি যে এই জায়গায় আমাদের একটা উদ্দীপকে একটা চিত্র দেওয়া আছে আর বলা আছে ডিইএফ বৃত্তের কেন্দ্রে, মানে বৃত্তটার নাম বলা হচ্ছে ডিইএফ, এটা হচ্ছে বৃত্তের নাম, আর কেন্দ্র হচ্ছে ও। আচ্ছা, তো এবং সিডি ও সিই রশ্মিদ্বয় বৃত্তের দুটি স্পর্শক। এই যে দেখো সিডি, এই যে রশ্মিটা, এটা হচ্ছে বৃত্তের একটা স্পর্শক, আর সিই এটা হচ্ছে বৃত্তের আরেকটি স্পর্শক। যাই হোক, এখন ক নম্বর প্রশ্ন যেটা, এটা উদ্দীপকের সাথে রিলেটেড না। ক নম্বর প্রশ্নে বলা হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যায়, বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা। এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে। এটা একটা উপপাদ্য, ছোটখাটো উপপাদ্য, এই জন্য ক নম্বরে দিয়ে দিছে। তো আমরা এটা একটু প্রমাণ করার চেষ্টা করি যে বৃত্তের ব্যাস যেটা, সেটাই বৃত্তের বৃহত্তম জ্যা কিভাবে হয়। তার আগে আমি তোমাদেরকে বলে রাখি বৃত্তের ব্যাস কি। দেখো, আমরা যদি একটা বৃত্ত অঙ্কন করি, মনে করো এটা হচ্ছে আমাদের একটা বৃত্ত, তো এই বৃত্তের ব্যাস হচ্ছে, যে বৃত্তের কালো অংশটা হচ্ছে পরিধি। এই পরিধির যে কোনো দুইটা বিন্দু যদি আমরা যোগ করি, তাহলে সেটাই হচ্ছে বৃত্তের জ্যা। যেমন এই দুটো যোগ করলে কি হয়, একটা রেখা হচ্ছে, এই রেখাটা হচ্ছে বৃত্তের জ্যা। আবার দেখো, আমি মনে করো এইটা আর এটা যোগ করবো, এই দুইটা বিন্দু পরিধির উপরে, এই কালো রেখাটার উপরে দুইটা বিন্দু যোগ করলে সেটা হচ্ছে বৃত্তের জ্যা। কিন্তু বৃত্তের সবচেয়ে বড় জ্যা কোনটা জানো? যেই জ্যাটা এই লাল বিন্দু দিয়ে যাবে, অর্থাৎ কেন্দ্র দিয়ে যাবে, ওটা সবচেয়ে বড় জ্যা। আর ওটাকে তখন জ্যা বলে না, তখন ওটাকে বৃত্তের ব্যাস বলে। জ্যা বললেও ঠিক আছে, বাট তখন এটাকে বৃত্তের ব্যাস বলে। তো দেখো, এখানে একটা বিন্দু, এইখানে একটা বিন্দু, এখন যদি এই দুটো বিন্দু আমি যোগ করি, তাহলে এই বৃত্তের কেন্দ্র লাল বিন্দু দিয়ে যাবে। তাহলে এটা জ্যা ঠিক আছে, বাট এটা সবচেয়ে বড় জ্যা। এই বৃত্তের থেকে বড় জ্যা হতে পারে না। হতে পারে মানে এর থেকে আর বড় হতে পারবে না, এটাই সবচেয়ে বৃহত্তম। যেমন এই যে এখানে যদি আমরা একটা অঙ্কন করি, এটা লাল বিন্দু দিয়ে যায়, এটাও সবচেয়ে বড়, কিন্তু সমান আর কি, ও আগেরটা থেকে বড় না। তার মানে সবচেয়ে বড় যায় কোনটা, যেটা কেন্দ্র দিয়ে যায়, আর ওটার নাম কি, ওটার নাম হচ্ছে ব্যাস। তার মানে এই জন্য বলা হয় বৃত্তের ব্যাস যেটা, সেটাই সবচেয়ে বড় যায়। তা আমরা এখন সেটা প্রমাণ করব। তো চলো আমরা প্রমাণে চলে যাই। সেটা উদ্দীপকের সাথে রিলেটেড না, এটা আমরা নিজেরা প্রমাণ করার চেষ্টা করি। দেখো, তো আমরা এখানে যদি প্রমাণ করতে যাই, আমরা যদি এখানে একটু খেয়াল করি যে এখানের মধ্যে আমাদের কি কি জিনিস দেওয়া আছে। প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা আমরা চিত্র অবশ্যই অঙ্কন করব, যেহেতু উপপাদ্য প্রমাণ করব। ও কেন্দ্র বিশিষ্ট আমরা MNTS একটা বৃত্ত, বৃত্তের নাম কি, MNTS, এটা হচ্ছে বৃত্তের নাম, ঠিক আছে। MNTS একটা বৃত্ত। তো এখন MN হচ্ছে বৃত্তের ব্যাস, এই যে এই MNটা হচ্ছে বৃত্তের ব্যাস, আর ST হচ্ছে ব্যাস ভিন্ন একটা জ্যা। STও একটা জ্যা, ঠিক আছে, এটা ব্যাস না, তবে একটা জ্যা। এটা বলতেছে ST ব্যাস ভিন্ন, মানে ব্যাস নয় এমন একটি জ্যা। আমাদের প্রমাণ করতে হবে যে এই MNটাই হচ্ছে বৃহত্তম, বড়। কার থেকে? ST থেকে, এটা হচ্ছে বড়। তো চলো আমরা এটা হচ্ছে প্রমাণ করার চেষ্টা করি। তো আমরা যদি প্রমাণ করতে পারি MN ST থেকে বড়, তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, আসলে এই কেন্দ্র দিয়ে যেটা যায়, যেটা হচ্ছে আমাদের ব্যাস, এটাই সবচেয়ে বড় যায়। তো এটাই আমরা প্রমাণ করবো যে MN ইজ গ্রেটার দ্যান ST। তো এখন প্রমাণ করতে গেলে আমাদের ও এর সাথে S এবং ও এর সাথে T যোগ করতে হবে। এই OS এবং OT, এই দুইটা জিনিস হচ্ছে আমরা যোগ করে ফেলবো। OS আর OT যদি আমরা যোগ করে ফেলি, তাহলে আমাদের চিত্রটা কনফার্ম হয়ে যায়। এখন হচ্ছে আমরা প্রমাণে চলে যাব। আমাদের চিত্রটা হয়ে গেল, এখন আমরা প্রমাণে আসব। তো প্রমাণে যদি আসি, দেখো OM, ON, OT, OS এই চারটা বাহুই সমান। এখন প্রশ্ন হচ্ছে কেন সমান। দেখো, OM হচ্ছে এইটা, ON হচ্ছে এইটা, আমরা যদি একটু আবার দেখি, দেখো OM হচ্ছে এইটা, ON হচ্ছে এইটা, OS হচ্ছে এইটা, OT হচ্ছে এইটা, এই চারটা বাহু। এখন এরা কেন সমান? কারণ এরা চারটা বাহুই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। কারণ আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। দেখো, এটা কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত, এটাও কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত, এই যে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত, তার মানে চারটাই পরিধি পর্যন্ত। তার মানে এই জন্য এই চারটা বাহুই সমান, কারণ একটা বৃত্তের ব্যাসার্ধ দুই রকম হতে পারে না। তো এই জন্য এরা সমান। আর সাইড নোট দিয়ে দিছি একই বৃত্তের ব্যাসার্ধ বলে। এবার আসো আমরা OTS ত্রিভুজ নিয়ে কাজ করব। দেখো,
ওটিএস, এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজটা নিয়ে আমরা কাজ করব, ওটিএস ত্রিভুজ। আচ্ছা, তো ওটিএস ত্রিভুজ নিয়ে কাজ করলে কি হবে? ওটিএস ত্রিভুজে কি আছে, যে এই ওটিএস ত্রিভুজের মধ্যে কি কাহিনী আছে একটু দেখি। ওটিএস, এই যে ত্রিভুজটা নিয়ে কাজ করব। সো ওটিএস ত্রিভুজে আমরা একটা ত্রিভুজের আমরা জানি যে কোনো দুই বাহুর যোগফল 3 নাম্বার বাহু থেকে বড় হয়। এটা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে, ত্রিভুজের 3 বাহু থাকে, 3 বাহুর মধ্যে যে কোনো দুই বাহু যোগ করবা 3 নাম্বার বাহু থেকে বড় হতে হবে। তাহলে আমরা এখানে যদি এই ওএস আর ওটি যোগ করি, একটু ভালো করে খেয়াল করো, ওএস আর ওটি যোগ করি, ওএস আর ওটি এই দুইটা বাহু যোগ করলে অবশ্যই এসটি থেকে বড় হবে, রাইট? এসটি থেকে বড় হবে না? অবশ্যই বড় হবে, কারণ ওএস আর ওটি যোগ করলে এটা দুই বাহুর যোগফল ত্রিভুজের 3 নাম্বার বাহু থেকে বড় হবে, এটা হচ্ছে শর্ত। সো এই যে দেখো ওএস আর ওটি যোগ করলে এটা এসটি থেকে বড় হবে, কেন? কারণ ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বড় বা বৃহত্তর। আচ্ছা, এখন এই যে ওএস এর জায়গায় ওএম আমরা লিখতে পারি। এই যে ওএস মানে কি? ওএস মানে বৃত্তের ব্যাসার্ধ, ওএম ও তো বৃত্তের ব্যাসার্ধ। এই যে ওএম আর ওএস এরা সমান, তাহলে এই ওএস এর জায়গায় আমি ওএম লিখলাম, এই ওএস এর জায়গায় ওএম লিখলাম, আর ওটি এর জায়গায় আমি ওএন লিখলাম, কারণ ওটি আর ওএন ও সমান, কারণ এটাও ব্যাসার্ধ এটাও ব্যাসার্ধ। এই যে ওটি ওএন এরও সমান, আর ওটি এর জায়গায় ওএন লিখলাম, এই যে ওটি এর জায়গায় ওএন লিখলাম। তাহলে এখন ওএম প্লাস ওএন ইজ গ্রেটার দ্যান এসটি। তাহলে ওএম আর ওএন যদি যোগ করি কত হয় দেখো তো। ওএম মানে হচ্ছে এইটা, ওএন মানে হচ্ছে এইটা, এই দুইটা বাহু যদি যোগ করি তাহলে কি হয় আমাদের? এমএন হয়। তার মানে এই যে এমএন, এমএন ইজ গ্রেটার দ্যান এসটি, মানে আমরা বলবো এমএন ইজ গ্রেটার দ্যান এসটি। তাহলে এমএন এসটি থেকে বড়, তাহলে এই যে আমাদের প্রমাণ করার দরকার ছিল এমএন এসটি থেকে বড়। তার মানে দেখছো এই বাহুটাই সবচেয়ে বড়, এই জ্যাটাই সবচেয়ে বড়, তো অতএব বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা, প্রমাণিত। আমাদের ক নাম্বার প্রশ্ন কিন্তু প্রমাণ হয়ে গেছে। তো এখন আমাদের ক এর পরে আমরা খ নাম্বার প্রশ্নে যাব। খ নাম্বার প্রশ্নটা একটু প্রমাণ করার চেষ্টা করি যে খ নাম্বার প্রশ্নে কি বলা আছে। আমরা যদি এখানে দেখি, খ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে যে এখান থেকে আমাদের প্রমাণ করতে হবে যে ডিওই সমান 2 ডিএফই, ডিওই সমান 2 ডিএফই, এটা উপপাদ্য 20। দেখো এখানে আমাদের এই স্পর্শকটা লাগবে না, এই বাহিরের দিকে যে অংশগুলো দেখতে পাচ্ছি, এই যে রেখাটা আর এই রেখাটা, এই দুইটা রেখা আমাদের লাগবে না, ঠিক আছে? এই বাহিরের দিকে দুইটা স্পর্শক আমাদের লাগবে না এই খ নাম্বার আমাদের প্রশ্নটা সমাধান করার জন্য, ওটা গতে লাগবে। তো আমরা ক্ষয়ের যখন চিত্র আঁকবো তখন এই দুইটা আমরা অঙ্কন করব না। তো এখন আমাদের এই বৃত্ত থেকে প্রমাণ করতে হবে যে ডিওই কোণ, এই যে দেখো ডিওই মানে এই কোণটা সমান হচ্ছে 2 ইন্টু ডিএফই, এই যে 2 ইন্টু কোন কোণটা? এই ডিএফই, এই যে এই কোণটা, অর্থাৎ এই কোণটা সমান হচ্ছে 2 ইন্টু এই কোণ, অর্থাৎ ওই যে মনে পড়ে কেন্দ্রস্থ কোণ সমান 2 ইন্টু বৃত্তস্থ কোণ, খুবই পপুলার একটি উপপাদ্য। এটা কিন্তু পরীক্ষায় আসার মতো, অনেকবার আসছে, অনেকবার বোর্ড পরীক্ষায় আসছে, তো এটা ভালো করে সবার জানা থাকা উচিত। তো চলো আমরা এটা একটু প্রমাণ করার চেষ্টা করি যে ডিওই সমান 2 ইন্টু ডিএফই। তো এটা যদি আমরা প্রমাণ করতে যাই, আমরা প্রথমে আমাদের চিত্রটা অঙ্কন করতে হবে। তো আমরা এখানে চিত্রটা এই যে অঙ্কন করে ফেলবো। তো এখানে দেখো বলা আছে উদ্দীপকের চিত্র অনুযায়ী আমাদের যে চিত্রটা দেওয়া আছে ওই চিত্রটা এখানে অঙ্কন করলাম। তো চিত্র অনুযায়ী ও কেন্দ্র বিশিষ্ট এফডিই বৃত্তে, বৃত্তের নাম এফডিই বৃত্তে একই উপচাপ, উপচাপটার নাম কি? এই যে দেখো এই ডিই, এটা হচ্ছে উপচাপ, এই যে ডিই এটা হচ্ছে একটা উপচাপ। তো উপচাপ কেন? কারণ এটা বৃত্তের অর্ধেকের থেকে কম একটি চাপ, এই জন্য এটার নাম হচ্ছে উপচাপ। তো এই উপচাপ ডিই এর উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ হচ্ছে ডিএফই। দেখো বৃত্তস্থ কোণ কোনটা হয়? এই চাপটা শুরু হয়েছে ডি বিন্দুতে, শেষ হয়েছে ই বিন্দুতে। এখন এই শুরুর বিন্দু থেকে যদি আমি বৃত্তের কোনো একটা বিন্দুতে যোগ করি, যে দেখো ডি থেকে আমি যোগ করলাম এফ এ, ওকে, তাহলে আমি বৃত্তে যোগ করলাম। আবার ই থেকেও আমি এফ এ যোগ করতে হবে, এই যে চাপটা শেষ হয়েছে কোথায়? ইতে শেষ হয়েছে। তো আমি এখন যদি আবার ই থেকেও আমি এফ এ যোগ করি তাহলে এখানে একটা কোণ উৎপন্ন হয়, কোণটা কিন্তু বৃত্তের মধ্যে হয়েছে, এই জন্য এই কোণটার নাম হচ্ছে বৃত্তস্থ কোণ। আর এই বৃত্তস্থ কোণটা এই ডিই চাপের উপরে আছে। আচ্ছা, আবার এই ডিই চাপ থেকে আমরা কেন্দ্রস্থ কোণ অঙ্কন করতে পারি কিভাবে? এই ডি বিন্দু থেকে চাপটা যেখানে শুরু সেখান থেকে কেন্দ্র ওতে যোগ করো, আর চাপটা শেষ হয়েছে ইতে, ই থেকে কেন্দ্র ওতে যোগ করো। যোগ করলে এখানে যে কোণটা উৎপন্ন হয় ডিওই, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তো এখানে এটাই বলা হয়েছে, দেখো একই উপচাপ ডিই এর উপর বৃত্তস্থ কোণ ডিএফই এবং কেন্দ্রস্থ কোণ ডিওই, এই যে ডিওই এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। আমাদের প্রমাণ করতে হবে যে ডিওই কোণ, এই যে এই কোণটা ডিওই কেন্দ্রস্থ কোণটা সমান 2 ইন্টু ডিএফই, এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে। তো আশা করি বুঝে গেছো যে এটা কি করতে হবে আমাদের। এই ডিওই এই কোণটা সমান 2 ইন্টু ডিএফই, এই কোণ প্রমাণ করতে হবে। এটা হচ্ছে কেন্দ্রস্থ, এটা বৃত্তস্থ। তো কেন্দ্রস্থ কোণ সবসময় বড় হয়,
শুধু বড় না, এটার থেকে এটা দ্বিগুণ হয়। মনে করো এটার মান যদি 40 হয়, এটার মান কত হবে 80। তাহলে এখন 40 কে 80 সমান করতে হলে কি করতে হবে, 2 গুণ করতে হবে। ওইটাই আর কি, ডিএফ এর সাথে 2 গুণ করে এটাকে সমান করতে হবে। তো এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে এটা। এখন আমরা প্রমাণের জন্য আমাদের চিত্রটাকে আরেকটু মডিফাই করব। সেটা হচ্ছে এফ ও যোগ করে জি পর্যন্ত বর্ধিত করবে। যে এই এফ এর সাথে ও যোগ করে, যে এফ ও যোগ করে জি পর্যন্ত বর্ধিত, অর্থাৎ এফ জি রেখা অঙ্কন করবো আর কি। সোজা হিসাব, এই যে দেখো এফ ও যোগ করব, যোগ করে এটাকে জি পর্যন্ত বর্ধিত করব। যাই হোক, এতটুকু হচ্ছে আমাদের অঙ্কন। তাহলে অঙ্কনটা আশা করি তোমরা ক্লিয়ার হয়ে গিয়েছো। এখন আমরা চলে যাব প্রমাণে, সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যেটা প্রমাণে। তো আমরা যদি প্রমাণে আসি, প্রথমে আমরা এখানে একটা ত্রিভুজ নিয়ে কথা বলবো। তোমরা যদি এখানে খেয়াল করো, এখানে যদি দেখো যে আমরা এখানে কথা বলবো হচ্ছে প্রথমে এই যে এফ ও ডি যে ত্রিভুজটা আছে, ভালো করে খেয়াল করো। এফ ও ডি, এই যে বাম পাশের ত্রিভুজটা নিয়ে আমরা কথা বলবো। এফ ও ডি, এই ত্রিভুজটা নিয়ে আমরা কথা বলবো। আচ্ছা, উপরের ত্রিভুজটা, এখানে বলা হচ্ছে ও এফ আর ও ডি এই দুইটা বাহু সমান। কেন সমান আমরা একটু আগেও দেখছিলাম, কারণ এই দুইটা বৃত্তের ব্যাসার্ধ। এই যে দেখো, ও হচ্ছে কেন্দ্র, কেন্দ্র থেকে বৃত্ত পর্যন্ত দূরত্ব, মানে এটা বৃত্তের ব্যাসার্ধ। কেন্দ্র থেকে বৃত্ত পর্যন্ত দূরত্ব, মানে এটা বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ও এফ আর ও ডি দুইটাই হচ্ছে কি, ও এফ আর ও ডি দুইটাই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা, এটা আছে, ঠিক আছে। তবে প্রথমে আমরা আরেকটাতে যাই, যে ধাপ 1 যেটা, আমি ধাপ 2 না, ধাপ 1টা আগে দেখি। এফ ও ডি যেটা, দেখো এফ ও ডি এ বহিস্থ কোণ কোনটা, দেখো বহিস্থ কোণ কোনটা, এই বাহুটাকে বর্ধিত করলে এটা বহিস্থ কোণ, তাই না? এই কোণটা হচ্ছে বহিস্থ কোণ। একটা জিনিস মনে রাখবা, কোন ত্রিভুজের যদি একটা বাহুকে আমি বর্ধিত করি, বাইরের দিকে বর্ধিত করি, তাহলে একটা বহিস্থ কোণ উৎপন্ন হয়। এই বহিস্থ কোণের সাথে এই ত্রিভুজের ভিতরে 3টা কোণ আছে, যে 1টা 2টা 3টা, অন্তস্থ কোণ 3টা আছে। এই বহিস্থ কোণের সাথে এই অন্তস্থ 3টা কোণের 2টা কোণের সাথে একটা সম্পর্ক আছে। সম্পর্কটা কি? 2টা কোণের যোগফল হয় এই বহিস্থ কোণের সমান। এখন কোন 2টা কোণ? 3টা কোণের মধ্যে কোন 2টা কোণ? এই বহিস্থ কোণের সাথে যে কোণ আছে সেটাকে বাদ দিয়ে দিতে হবে। বাকি যে 2টা কোণ আছে, এই 2টা কোণের যোগফল হয় এই বহিস্থ কোণের সমান। অর্থাৎ এই কোন ত্রিভুজের বহিস্থ কোণ তার অন্তস্থ বিপরীত কোণ 2টার সমান, তার কোণ 2টার যোগফলের সমান, কিন্তু পাশে যে কোণটা থাকে সেটা সমান হয় না। তো তুমি যদি খেয়াল করো, যে এফ ও ডি যে ত্রিভুজটা, এই ত্রিভুজের এই কোণটা হচ্ছে বহিস্থ কোণ। তো এই কোণটা ভিতরের 3টা কোণের মধ্যে যে কোনো দুইটা কোণের যোগফলের সমান হবে। এখন কোন 2টা? এটার পাশে যে কোণ আছে সেটা না, সেটা বাদ। তার মানে এই কোণ আর এই কোণ, এই 2টা কোণের যোগফলের সমান হবে। তার মানে এখন যেহেতু এটা বহিস্থ কোণ, নাম কি? ডিওজি। তো এখন আমরা এখানে বলবো এই ডিওজি, এই বহিস্থ কোণটা সমান হচ্ছে এই কোণ আর এই কোণের সমান। তো এই কোণটার নাম কি? এই যে এই কোণটার নাম আমরা বলবো ডিএফও কোণ। এই যে এটা ও বিন্দু। তো ডিএফও কোণ, এই যে লিখলাম ডিএফও প্লাস এফডিও, মানে এই যে এই কোণটা এফডিও, এই কোণটা। সো এটা আমরা লিখে ফেলবো। এখানে বলে দিতে পারো বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি সমান। সাইড নোট আমরা বলে দিলাম। আচ্ছা, আরেকটা বলছিলাম তোমাদেরকে, এই যে আমরা ত্রিভুজটা দেখতে পাচ্ছি, এফওডি যে ত্রিভুজটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এই ত্রিভুজটার মধ্যে এই এফও আর ওডি এই দুইটা বাহু সমান, কারণ এই দুইটাই হচ্ছে বৃত্তের কি? ব্যাসার্ধ। এই যে এফও বা ওএফ আর ওডি এরা হচ্ছে সমান, কারণ এর একই বৃত্তের ব্যাসার্ধ। এখন তোমাকে বলে রাখি, যদি কোন ত্রিভুজের 2টা বাহু সমান হয়, যেমন মনে করো এই ত্রিভুজের এই 2টা বাহু সমান, তো কোন ত্রিভুজের যদি 2টা বাহু সমান হয়, তাহলে ওই বাহুগুলার যে 2টা বাহু সমান, সেই 2টা বাহুর বিপরীত দিকে যে কোণ 2টা থাকবে তারাও সমান। যেমন এই 2টা বাহু যেহেতু সমান, এই বাহুর বিপরীত দিকে এই কোণটা আছে, এই বাহুর বিপরীত দিকে এই কোণটা আছে, এই 2টা কোণের মানও সমান হবে। তো এখন যেহেতু এই এফওডি ত্রিভুজের ওএফ আর ওডি এই 2টা বাহু সমান, তার মানে ওএফ বাহুর বিপরীত কোণ হচ্ছে এইটা, আর ওডি বাহুর বিপরীত কোণ হচ্ছে এইটা, এই 2টা কোণ সমান হবে। অর্থাৎ এই যে ডিএফও এই কোণটা আর এফডিও এই কোণটা, এই 2টা কোণ সমান হবে। এই যে ডিএফও আর এফডিও এরা সমান হবে, কারণ সমান সমান বাহুর বিপরীত কোণ সমান। এই যে 2টা বাহু সমান হলে তাদের বিপরীত কোণ 2টাও কি হয়? সমান হবে। তাহলে ধাপ 2 আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা কি করব? এখন ধাপ 3-এ আমরা ধাপ 1 আর ধাপ 2 মিলায়া কাজ করব। কিভাবে? প্রথমে ধাপ 1-এ আমরা কি পাইছি? এই যে ধাপ 1-এর মধ্যে আমরা এই সমীকরণটা পাইছি, তাই না? ডিওজি সমান ডিএফও প্লাস এফডিও লিখলাম। এরপরে এই ডিএফওর জায়গায় ডিএফও আছে, আর এফডিওর জায়গায় ডিএফও লিখছে। কেন এফডিওর জায়গায় ডিএফও লিখছে কেন? এই যে দেখো, এফডিও এটার জায়গায় লিখছে ডিএফও। কেন? কারণ এই যে তুমি একটু আগে ধাপ 2-এ প্রমাণ করছো যে এফডিও আর ডিএফও এরা হচ্ছে সেম কথা। এফডিও আর ডিএফও কি?
সেম কথা। তো সেজন্য আমি এই এফডি এর জায়গায় ডিএফও লিখে ফেললাম। এফডি এর জায়গায় কি লিখবো? এফডি এর জায়গায় ডিএফও লিখবো, আর ডিএফও এর জায়গায় ডিএফও থাকবে। তো এখন বুঝলাম যে ডিএফও এর জায়গায় ডিএফও থাকলো আর এফডি এর জায়গায় ডিএফও লিখলাম, কারণ আমরা একটু আগে প্রমাণ করছি এফডি আর ডিএফও সমান, এই জন্য এফডি এর জায়গায় ডিএফও লিখলাম। এখন দুইটা ডিএফও যোগ করলে কি হবে? 2 ডিএফও। আর এই পাশে রইল কি? এই পাশে যে ডিওজি কোণ আছে সেটাই। তার মানে সর্বোপরি আমরা যেটা প্রমাণ করলাম, এই যে ডিওজি মানে এই যে এই কোণটা, এই নিচের কোণটা সমান 2 ইনটু ডিএফও। তার মানে এই নিচের এই কোণটা সমান হচ্ছে 2 ইনটু এই উপরের এই কোণ। এই যে দেখো ডিওজি মানে নিচের কোণটা সমান 2 ইনটু ডিএফও, এই যে 2 ইনটু ডিএফও, এই যে ডিএফও মানে ডিএফও এই কোণটা। তাহলে এখন তুমি একটা জিনিস খেয়াল করো, এতটুকু তো আমরা বুঝলাম। এখন তুমি যদি একটা জিনিস দেখো যে একইভাবে যদি আমরা নিচের ত্রিভুজটা নিয়ে কাজ করি তাহলে কি হবে? উপরের ত্রিভুজ নিয়ে এতক্ষণ কাজ করার পর আমরা পাইলাম যে এই যে এই কোণটা নিচের এই বহিস্থ কোণটা সমান 2 ইনটু এই উপরের কোণ। তাহলে ঠিক সেম ভাবে আমি যদি এখন এই নিচের কোণটা নিয়ে ত্রিভুজটা নিয়ে কাজ করি, এই যে এফওই বা ইএফও যেটাই বলো না কেন, এই যে এই ত্রিভুজটা নিয়ে কাজ করি, তাহলে এটা নিচের কোণ কোণটা হবে এইটা, এই কোণ সমান কি হবে? 2 ইনটু এই উপরের এই কোণ, তাই না? এইটা আমরা সরাসরি বলে দিব, আমরা এখানে সরাসরি বলে দিব যে এফওই ত্রিভুজে, যেখানে বলে দিব যে এফওই ত্রিভুজে ইওজি মানে এই কোণটা সমান 2 ইনটু ইএফও। এই যে দেখো এটা বলে দিব, যে একই ভাবে বলে দিব, মানে অর্থাৎ আমরা এতক্ষণ যা করছি ওই একই ভাবে, এটার জন্য আলাদাভাবে এত হিসাব নিকাশ করতে হবে না। সো আমরা এখানে এটাকে 2 নং সমীকরণ দিব আর উপরেরটাকে 1 নং সমীকরণ দিব। সো দুইটা সমীকরণ পেয়ে গেলাম। এবার আমরা যে কাজ করব সেটা হচ্ছে এই দুইটা সমীকরণকে যোগ করে ফেলবো। 1 নং আর 2 নংকে আমরা যোগ করে ফেলবো। তো 1 নং আর 2 নংকে যোগ করতে গেলে দেখো 1 নং সমীকরণের বাম যোগ করার নিয়ম হচ্ছে বাম পক্ষের সাথে বাম পক্ষ যোগ করতে হবে। তো 1 নং এর বাম পক্ষে কি আছে? ডিওজি, সেখানে লিখলাম ডিওজি। 2 নং এর বাম পক্ষে কি আছে? ইওজি, সেখানে লিখলাম ইওজি। এবার হচ্ছে ডান পক্ষ যোগ, এখানে হচ্ছে 2 ডিএফও, এখানে হচ্ছে 2 ইএফও। সো 2 ডিএফও প্লাস 2 ইএফও আমরা লিখে ফেললাম। এখান থেকে আমরা কমন নিতে পারি, 2 কমন নিলে ডিএফও প্লাস ইএফও। এখন দেখো ডিওজি প্লাস ইওজি এটার মানে কি একটু যদি ভালো করে খেয়াল করো, যে ডিওজি মানে হচ্ছে এই যে উপরের এই কোণটা না, এই যে এই কোণটা হচ্ছে ডিওজি কোণ, আর ইওজি মানে কোন কোণটা? এই যে এই কোণটা হচ্ছে ইওজি কোণ। তাহলে এটা হচ্ছে ডিওজি আর এই অংশটা হচ্ছে ইওজি। এখন দুইটাকে যোগ করলে একসাথে কি হয়? এই পুরা কোণটা হয় না? এই পুরা কোণটার নাম কি? ইওডি বা ডিওই। তো এই জন্য এই দুইটা কোণকে একসাথে যোগ করলে আমি ডিওই বলতে পারি। এরপরে এই 2 এর জায়গায় 2 আছে। এবার আবার যদি তুমি খেয়াল করো, এখানে বলা হচ্ছে ডিএফও প্লাস ইএফও। দেখো ডিএফও মানে কোন কোণ? এই যে এই কোণটা ডিএফও, আর ইএফও মানে কোন কোণটা? এই যে এই কোণটা। তো এই দুইটা কোণ যোগ করলে কি পাই আমরা? ইএফডি। সেখানে আমরা পাইলাম ইএফডি বা ডিএফই বা এই ডিএফই, এই যে ডিএফই, এই যে এখানে ডিএফই লিখে, অর্থাৎ এই দুইটাকে যোগ করলে ডিএফই পাই, 2 ইনটু ডিএফই। তো আমাদের এটাই প্রমাণ করার কথা ছিল, সো এটাই আমরা প্রমাণ করে ফেললাম। এই যে দেখো এটাই প্রমাণ করার কথা ছিল, এটা আমরা প্রমাণ করে ফেললাম, আমাদের এটা প্রমাণ হয়ে গেল। তাহলে আমাদের আরেকটাও কিন্তু প্রশ্ন সমাধান হয়ে গেল। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, আমাদের খ নম্বর প্রশ্নটা সমাধান হয়ে গেল। এখন আমরা খ এর পরে যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের গ নং প্রশ্ন। তো গ নাম্বার প্রশ্ন যদি আমরা দেখি, গ নাম্বার প্রশ্নে কি বলা আছে, যে প্রমাণ করো যে সিও রেখাংশ স্পর্শজ্যা ডিই এর লম্ব সমদ্বিখণ্ডক। অর্থাৎ এই প্রশ্নটা আবার অনেকে বুঝতে অনেকের সমস্যা হতে পারে, সেজন্য একটু ভালোভাবে দেখো। এখানে বলা হচ্ছে যে সিও রেখাংশ স্পর্শজ্যা, এই যে দেখো এই যে সিও যে রেখাংশটা, এই রেখাংশটা স্পর্শ করে যে জ্যাই থাকুক না কেন, সেই জ্যাটা ডিই এর উপর লম্ব, মানে ডিই এর লম্ব সমদ্বিখণ্ডক হবে। অর্থাৎ আমরা যদি এখানে একটু চিত্রটা অঙ্কন করে দেখার চেষ্টা করি, মনে করো যে এই যে এখানে যদি এই যে সিও রেখাংশ, এই যে সিও রেখাংশ মানে সি আর ও যদি আমরা যোগ করি, যে সি আর ও যোগ করলাম, এখন এই সিও যে রেখাংশটা আছে এই বরাবর যদি কোনো জ্যা থাকে, ঠিক আছে, এই যে যদি কোনো জ্যা আমরা এখানে অঙ্কন করি, এই যে সিও রেখাংশ স্পর্শ জ্যা, এই যে যেমন ডিই একটা জ্যা হতে পারে, এই ডিই এর লম্ব সমদ্বিখণ্ডক, সি রেখাংশ স্পর্শ জ্যা ডিই এর, ডি কিন্তু একটা জ্যা, দেখতে পাচ্ছ এই যে জি হচ্ছে একটা জ্যা, এই জ্যার লম্ব সমদ্বিখণ্ডক, এর মানে হচ্ছে এই সিও রেখাংশটা এই ডিই জ্যা এর
উপর লম্ব, লম্ব মানে কি কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি। শুধু লম্ব না, সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডক মানে ডিই রেখাকে সমান দুই ভাগে ভাগ করে, অর্থাৎ এই অংশ আর এই অংশ সমান। প্রশ্নটা আমি আবার বুঝাই। দেখো সিও রেখাংশ স্পর্শ যে, এই যে সিও রেখাংশ স্পর্শ যে যেটা আছে, যে ডিই যে, এই যে ডিই যে, এটা হচ্ছে কি এই ডিই যে এর লম্ব সমদ্বিখণ্ডক। এই যে ডিই যে এর লম্ব সমদ্বিখণ্ডক হচ্ছে সিওটা, অর্থাৎ এটা এই সিও রেখাটা এটার উপর লম্ব, লম্ব মানে এখানে 90 ডিগ্রি উৎপন্ন হবে, ডিই রেখাংশের সাথে এটা 90 ডিগ্রি করে কোণ উৎপন্ন করবে, প্লাস সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডক মানে এই সিও রেখাটা এই ডিই রেখাকে সমান দুই ভাগে ভাগ করছে, এই যে উপরের এক ভাগ, এই ভাগে দুইটা ভাগ হচ্ছে সমান। এটা হচ্ছে আমাদের প্রমাণ করে দেখাইতে হবে। তো চলো আমরা এটা একটু প্রমাণ করার চেষ্টা করি। তো প্রথমেই আমরা যদি চলে যাই এখানে, দেখো এখানে আমরা যে কাজটা করব, প্রথমে হচ্ছে আমাদের যে চিত্রটা আছে সেই চিত্রটা আমরা এখানে অঙ্কন করলাম। তবে এখানে এই চিত্রটা এই দিকে ফিরানো, বাট এই চিত্রটাকে তুমি এইরকম ভাবে 180 ডিগ্রি ঘোরাও, তাহলে যেটা হয় সেটা আর কি আমাদের এখানে অঙ্কন করা আছে। তো এখন আমরা যদি এটা প্রমাণ করতে যাই তাহলে আমরা কিভাবে করতে পারি, চলো আমরা সেটা একটু দেখার চেষ্টা করি। তো এখানে যদি প্রথমে আমরা দেখি, দেখো প্রথমে খেয়াল করলে বিশেষ নির্বাচন উদ্দীপকের চিত্র অনুযায়ী ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের বহিস্থ সি বিন্দু হতে সিই ও সিডি দুইটি স্পর্শক, এই যে সিই আর সিডি দুইটি স্পর্শক, প্রশ্নে যা যা আছে তা। আর তারপরে হচ্ছে ইডি স্পর্শ জ্যা, ঠিক আছে, এই যে ইডি স্পর্শ জ্যা। তারপর হচ্ছে মনে করি ওসি রেখাংশ ইডি জ্যাকে, এই যে ওসি যে রেখাংশটা আছে সেটা এই ইডি জ্যাকে জি বিন্দুতে ছেদ করে, ঠিক আছে, জি বিন্দুতে ছেদ করে। আমাদের প্রমাণ করতে হবে যে সিও রেখাংশ স্পর্শ যে ডিই এর উপর লম্ব, এই যে এই সিও রেখাংশটা এই ডিই যে এর উপর এটা লম্ব এবং সমদ্বিখণ্ডক, ঠিক আছে। এটা প্রশ্নে যা যা আছে সেগুলোই বলে দিলাম। অঙ্কনের ক্ষেত্রে ওই আর ওডি যোগ করতে হবে, ঠিক আছে, এই যে ও এর সাথে ডি আর ও এর সাথে ই, এই দুটো হচ্ছে যোগ করতে হবে। এটা হচ্ছে আমাদের অঙ্কন, তাহলে অঙ্কন কিন্তু আমাদের হয়ে গেল। এবার আসো প্রমাণ। প্রমাণ হচ্ছে ধাপ 1। তো ধাপ 1-এ কি বলা হচ্ছে, ত্রিভুজ ওইসিএ এবং ওডিসি এর মধ্যে, ত্রিভুজ ওইসি কোনটা দেখো তো, ওইসি মানে এই ত্রিভুজটা, এই উপরের ত্রিভুজের কথা বলা হচ্ছে, এবং ওডিসি মানে হচ্ছে এই ওডিসি, এই যে এই নিচের ত্রিভুজের কথা বলা হচ্ছে ওডিসি। তাহলে এই দুইটা ত্রিভুজ নিয়ে এখন আমরা কম্পেয়ার করব। সো কম্পেয়ার করে কি পাবো দেখো, একটু ভালো করে খেয়াল করো। এই দুটো ত্রিভুজ নিয়ে যদি আমরা কম্পেয়ার করি, আমরা যদি এখানে ভালো করে একটু দেখার চেষ্টা করি যে দুইটা ত্রিভুজে আসলে আছেটা কি। ওকে, তো আমরা এখানে যদি খেয়াল করি এই জায়গার মধ্যে আমরা দেখতে পাবো যে হচ্ছে এইখানের মধ্যে আমাদের কি কি আছে, এই যে নিচের ত্রিভুজটার নাম হচ্ছে আমাদের এই যে ওইসি, এই যে দেখো ও, উপরের ত্রিভুজটা হচ্ছে ওইসি, এই যে ওইসি এটা হচ্ছে উপরের ত্রিভুজ, আর নিচের ত্রিভুজটার নাম হচ্ছে ওডিসি, এই যে নিচের ত্রিভুজটা হচ্ছে ওডিসি। এই যে দুইটা ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজ নিয়ে আমরা কাজ করব, এই যে ও ডি সি। ওকে, তো এই দুইটা ত্রিভুজ আমরা এখানে দেখলাম। এখন এই দুইটা ত্রিভুজের মধ্যে যদি আমরা হিসাব করি, উপর ত্রিভুজটা নীল, এটা হচ্ছে লাল। এখন এই দুইটা ত্রিভুজের মধ্যে ও ই আর ও ডি সমান, এই যে ভালো করে খেয়াল করো, এই যে ও ই এই যে এক বাহু আর ও ডি এই যে আরেক বাহু, এই দুইটা বাহু সমান। কেন? কারণ দুইটাই ব্যাসার্ধ। দেখো ও ডি হচ্ছে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, ও ইটাও কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, তার মানে দুইটাই হচ্ছে কি, দুইটাই হচ্ছে ব্যাসার্ধ। আচ্ছা, দুইটাই ব্যাসার্ধ এই জন্য সমান বুঝলাম। আবার ও ইসি আর ওডিসি এক সমকোণ, এই যে দেখো ও ইসি মানে এই কোণটা আর ও ডিসি মানে এই কোণটা, এই দুইটা কোণ হচ্ছে এক সমকোণ। কেন? কারণ আমরা জানি যে কোনো বৃত্তের কোনো বিন্দুতে যদি একটা স্পর্শক অঙ্কন করি, সেই স্পর্শকের সাথে এই যে বিন্দুতে স্পর্শ করছে সেখানে যদি একটা ব্যাসার্ধ অঙ্কন করতে পারি, যে কেন্দ্র থেকে ওখানে যোগ করতে পারি, তাহলে কোণটা হয় 90 ডিগ্রি। অর্থাৎ কোনো স্পর্শকের স্পর্শ বিন্দুর সাথে যদি ব্যাসার্ধ তৈরি হয়, তাহলে স্পর্শকের সাথে ওই স্পর্শকের কোণটা হয় 90 ডিগ্রি। তার মানে এই কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি। তার মানে এই যে দেখো ইসিটা কিন্তু একটা স্পর্শক, কোন বিন্দুতে স্পর্শ করছে, ই বিন্দুতে। এখন ই আর ও যোগ করলে ইও কিন্তু আবার ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ আর স্পর্শকের সাথে অন্তর্ভুক্ত কোণ যেটা হয় সেটার মান 90 ডিগ্রি হয়। তার মানে এই যে এই কোণটা, এই কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি। আবার ঠিক সেম ভাবে নিচের ত্রিভুজের ক্ষেত্রেও এই যে ডি বিন্দুতে সিডিটা স্পর্শক, আবার ওডি কিন্তু ডি বিন্দুতে আবার একটা ব্যাসার্ধ। সো ওডি আর সিডি এই দুইটা বাহু মিলে যে কোণটা উৎপন্ন হয়েছে এটার মানও কিন্তু 90 ডিগ্রি বা এক সমকোণ। সো এখানে আমরা সেই লাইনটাই লিখলাম। এই যে দেখো বলা আছে বৃত্তের যে কোনো স্পর্শক স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব, লম্ব মানে 90 ডিগ্রি। ওকে,
এবার আসো তাহলে এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা দুইটা জিনিস পাইলাম, এই যে OE আর OD এই দুইটা বাহু সমান এবং এই কোণ আর এই কোণ এই দুইটা কোণ সমান, মানে 90 ডিগ্রি করে। আবার OC আর OC বাহু সমান। দেখো এই ত্রিভুজের একটা বাহুর নাম হচ্ছে OC, আবার উপরের ত্রিভুজেরও একটা বাহুর নাম হচ্ছে OC। তাহলে এই দুইটা বাহু তো অবশ্যই সমান। তো যদি দুইটা ত্রিভুজের বাহু একটা হয়ে যায় তখন তাকে সাধারণ বাহু বলে আর কি। তো OC আর OC এটা সমান, সাধারণ বাহু। তো মনে রাখবা দুইটা সমকোণী ত্রিভুজের যদি অতিভুজ আর অন্য এক বাহু সমান হয় তাহলে ত্রিভুজ দুইটা সর্বসম। তার মানে এই যে আমাদের উপরের ত্রিভুজটা OCE বা OEC এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, কারণ এই কোণটা 90 ডিগ্রি। আবার নিচে যে ত্রিভুজটা এটাও কিন্তু সমকোণী ত্রিভুজ, কারণ এই কোণটা 90 ডিগ্রি। এখন সমকোণী ত্রিভুজের আমি বলছি অতিভুজ আর অপর এক বাহু যদি সমান হয় তাহলে ত্রিভুজ দুইটা সর্বসম। এখন তুমি দেখলে বুঝতে পারবে এই ত্রিভুজ দুইটার মধ্যে অতিভুজ সমান কেমনে। এই যে দেখো এই ত্রিভুজের 90 ডিগ্রির বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, তাহলে এই 90 ডিগ্রির বিপরীত বাহু হচ্ছে কি OC। আবার এই ত্রিভুজের এই 90 ডিগ্রির বিপরীত বাহু অতিভুজ, এটার মানও OC। তাহলে দুইটারই অতিভুজ OC, তার মানে অতিভুজ সমান। তাহলে অতিভুজ সমান পেলাম। এবার অপর এক বাহু সমান পাইতে হবে। তো অলরেডি তো আমরা বললাম যে OD আর OE সমান। এই যে দেখো OD আর OE সমান, তার মানে অপর এক বাহু সমান। তার মানে আমরা এখন বলতে পারি ত্রিভুজ দুইটা কি সর্বসম। তো এই জায়গায় এখানে বলে দিলাম যে ত্রিভুজ দুইটা হচ্ছে সর্বসম। এখন দুইটা ত্রিভুজ সর্বসম হলে দুইটা ত্রিভুজের একটা বৈশিষ্ট্য থাকে, সেটা হচ্ছে মিল থাকে। সেটা হচ্ছে এই ত্রিভুজের তিনটা বাহুর সাথে ওই ত্রিভুজের তিনটা বাহু মিলে যাবে, সমান হবে। অর্থাৎ এই ত্রিভুজের অতিভুজ 5 হলে ওই ত্রিভুজের অতিভুজ 5, এই ত্রিভুজের লম্ব 6 হলে ওই ত্রিভুজের লম্ব 4 হলে ওই ত্রিভুজের লম্ব 4, এই ত্রিভুজের ভূমি 3 হলে ওই ত্রিভুজের ভূমি 3, মানে মিলে যাবে। লম্ব লম্বের সাথে ভূমির সাথে অতিভুজ অতিভুজের সাথে মিলে যাবে। শুধু তাই নয়, যে তিনটা কোণ আছে সেই তিনটা কোণে মিলবে। একটা তো 90-90 মিলে যাবে, বাকি যে দুইটা কোণ আছে সেগুলোও মিলে যাবে একটা আরেকটার সাথে। এটাকে বলে হচ্ছে সর্বসমতা আর কি। তো এখন যেহেতু অলরেডি এই ত্রিভুজ দুইটা সর্বসম আমরা প্রমাণ করে ফেলছি, তাহলে এখন আমি বলতে পারি EOC আর DOC সমান। EOC মানে কোনটা দেখো তো, EOC মানে এই যে এই কোণটা, আর DOC মানে এই যে এই কোণটা, এই দুইটা কোণ হচ্ছে সমান। এই যে দেখো ভালো করে খেয়াল করো, EOC মানে এই কোণটা আর DOC মানে এই কোণটা, এই দুইটা কোণ কিন্তু সমান। আমরা এখানে বললাম যে অতএব EOC আর DOC সমান। আচ্ছা, এখন EOC কোণ যেটা তুমি একটু ভালো করে খেয়াল করো, EOC এই যে কোণ যেটা, এটাকে আমি EOC না বলে আমি যদি EOG বলি একই কথা। দেখো কোণ কিন্তু এটাই থাকছে। এই দেখো EOC বললেও এটাই কোণ, EOG বললেও কিন্তু এটাই কোণ। তাই আমরা এখানে এই যে EOC যেটা, এই EOC এর জায়গায় আমরা EOG লিখব, আর DOC এর জায়গায় DOG। কেন? ভালো করে খেয়াল করো, DOC মানে যে এই কোণ, সো এটাকে আমি DOC না বলে আমি কি বলবো, DOG। ঠিক আছে, সো এটাকে আমি DOC না বলে DOG বলবো। সো এই জন্য DOC এর জায়গায় DOG, তার মানে EOG সমান DOG। এটা হচ্ছে 1 নং সমীকরণ। ঠিক আছে, EOG সমান DOG, এই দুইটা 1 নং দুইটা সমীকরণ, এই 1 নং সমীকরণ দুইটা সমান 1 নং সমীকরণ। তো আশা করি বুঝতে পেরেছো 1 নং সমীকরণটা আমরা কিভাবে দিলাম। ঠিক আছে, তো EOG সমান DOG, তো আমরা একটা সমীকরণ পেয়ে গেছি। ভালো কথা। এবার আসো আমাদের দ্বিতীয় সমীকরণের বা আমাদের ধাপ 2 সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। তো আমরা যদি ধাপ 2 নিয়ে আলোচনা করি, দেখো ধাপ 2 এর মধ্যে কি বলা আছে। ধাপ 2 এর মধ্যে এখন বলা হচ্ছে যে এখন OEG এবং DOG এই দুইটা ত্রিভুজের মধ্যে OEG কোনটা দেখো, OEG মানে এই যে উপরের এই ছোট ত্রিভুজটা, আর আরেকটা হচ্ছে DOG এই যে এটা DOG, এটা এই দুইটা ত্রিভুজ, এটা আর এটা, এই দুইটা ত্রিভুজ নিয়ে যদি আমরা হিসাব করি, এই দুইটা ত্রিভুজের মধ্যে তুমি খেয়াল করলে দেখবা এই যে OE আর OD এরা সমান। কেন? কারণ এরা একই বৃত্তের ব্যাসার্ধ। এই যে দেখো এখান থেকে এখান পর্যন্ত বৃত্তের ব্যাসার্ধ, এখান থেকে বৃত্তের ব্যাসার্ধ, দুইটাই বৃত্তের ব্যাসার্ধ, তার মানে এরা হচ্ছে সমান। আবার এই ত্রিভুজের একটা বাহুর নাম হচ্ছে OG, আবার নিচের ত্রিভুজেরও একটা বাহুর নাম OG, তাহলে এই ত্রিভুজের এই দুইটা বাহু আবার কিন্তু সমান। আবার এই ত্রিভুজের একটা কোণ নাম হচ্ছে কি EOG, আর এই ত্রিভুজের একটা কোণের নাম হচ্ছে DOG। এই যে এই কোণ আর এই কোণ, এই দুইটা কোণও কিন্তু সমান। সো এখন আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, এই দুইটা উপরের ত্রিভুজের নিচের ত্রিভুজের মধ্যে আমরা কি কি সমান পাইলাম, এই বাহু আর এই বাহু সমান, এটা পাইলাম। পাশাপাশি এই ত্রিভুজের একটা বাহুর নাম OG, ওই ত্রিভুজের একটা বাহুর নাম OG, এরাও সমান, তার মানে দুই বাহু সমান পাইলাম। পাশাপাশি আরেকটা জিনিস সমান পাইলাম, ওই যে আমরা 1 নং সমীকরণে যেটা পাইছিলাম, সেটা হচ্ছে যে এই EOG মানে এই কোণটা
আর ডিওজি মানে এই কোণটা, এই দুইটা কোণও কিন্তু সমান, ঠিক আছে? তার মানে এই যে এই কোণটা আর এই কোণটা, এই দুইটা কোণও কিন্তু সমান, এবং এই বাহু আর এই বাহু এটাও সমান, আবার ওজি আর ওজি এই দুইটা তো বাহু সমানই। দুইটা ত্রিভুজের মধ্যে যদি দুইটা বাহু এবং একটি কোণ, দুইটা বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ যদি সমান হয়, দুইটা বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ যদি সমান হয়, তাহলে ত্রিভুজ দুইটা সর্বসম। তার মানে এই ত্রিভুজ দুইটাকেও আমি সর্বসম বলতে পারি। এই যে দেখো ত্রিভুজ দুইটা সর্বসম। এখন ত্রিভুজ দুইটা যেহেতু সর্বসম, তার মানে এটা তিন বাহু, এটা তিন বাহুর সাথে সমান, এটা তিন কোণ, এটা তিন কোণের সাথে সমান। তাহলে এখন আমি বলতে পারি এই ত্রিভুজের বাকি যে বাহুটার নাম, সেটার নাম কি? ডিজি। আর এই ত্রিভুজের বাকি যে বাহুটার নাম, সেটার নাম হচ্ছে ইজি। তাহলে ইজি আর ডিজি হচ্ছে সমান। এই যে দেখো ইজি আর ডিজি হচ্ছে সমান। শুধু তাই নয়, এখন আমি বলতে পারি যে ইজিও এই যে এই কোণটা আর ডিজিও এই যে এই কোণটা, এই দুইটা কোণও কিন্তু সমান হবে, তাই না? এই যে এই কোণটা আর এই কোণটাও কিন্তু সমান হবে। যেহেতু এই কোণ আর এই কোণ সমান, তার মানে এই কোণ আর এই কোণ সমান, আর এই কোণ আর এই কোণ সমান। তাহলে আমি এখন এটাও বলতে পারি যে ইজিও আর ডিজিও এটা হচ্ছে কি হবে? সমান হবে। আচ্ছা, এখন মনে রাখবা কোন রেখার মধ্যে যদি একটা রেখা এসে দুইটা কোণ উৎপন্ন করে, যে একটা কোণ দুইটা কোণ, এই দুইটা কোণের যোগফল সবসময় 180 হবে। কেন? কারণ কোন রেখার কোন বিন্দুতে কোণ হয় টোটাল 180। এখন কোন একটা রেখা যদি এর মধ্যে এভাবে এসে পড়ে, একটা রেখা এসে এর মধ্যে কোন একটা রেখার মধ্যে পড়লো, তাহলে ওই যে ওই বিন্দুতে এই যে এই কোণটা আর এই কোণটা মিলে কি হবে? 180 হবে। তো এটাকে বলা হয় যে রৈখিক যুগল কোণ। একই রেখার মধ্যে দুইটা কোণ থাকবে, রৈখিক যুগল কোণ, এবং এদের সমষ্টি কত হবে? এদের সমষ্টির মান হবে 180 ডিগ্রি, মানে দুই সমকোণ। তো এই যে ইজিও আর ডিজিও, এই যে দেখো ইজিও মানে কোন কোণটা? ইজিও মানে হচ্ছে এই যে দেখো ইজিও মানে এই কোণটা, আর ডিজিও মানে এই কোণটা। তো দুইটা কোণ এই যে দেখো পাশাপাশি আছে, রৈখিক এবং যুগল কোণ, এবং এদের মান তাহলে কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি, মানে দুই সমকোণ। তো এই যে দেখো ইজিও আর ডিজিও এরা হচ্ছে রৈখিক যুগল কোণ, এদের সমষ্টি দুই সমকোণ, মানে এই দুইটার যোগফল হচ্ছে 180 ডিগ্রি। সো এখন দেখো ইজিও আর ডিজিও এর মান যেহেতু 180, আমি পরের লাইনে ইজিওর জায়গায় ইজিও লিখলাম, তবে ডিজিওর জায়গায় আবার ইজিও লিখে দিলাম। কেন? কারণ এই যে উপরের লাইনে দেখো, উপরের লাইনে বলা আছে ডিজিও আর ইজিও সমান। তো ডিজিওকে আমি ইজিও বলতে পারি, এই জন্য ডিজিওকে আমি ইজিও বলে ফেললাম। এখন দুইটা ইজিও যোগ করলে হবে 2 ইজিও, 180 জায়গায় 180। দুই গুণ আকারে আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, 180 কে 2 দিয়ে ভাগ করলে 90। এবার ইজিও মান যেহেতু 90, তার মানে এই ইজিওর মান যেহেতু 90, ডিজিওর মানও 90 হবে, যেহেতু দুইটা সমান। লেখানো বলতে পারি অতএব ইজিও সমান ডিজিও এক সমকোণ। তার মানে আমরা এখন বলতে পারি যে এই ইজিও এটার মানও 90 ডিগ্রি, এটার মানও 90 ডিগ্রি। কেন দুইটা 90 ডিগ্রি হবে? কারণ আমরা জানি কোন একটা বিন্দুতে এই টোটাল কোণটার মান কত? 180। তো 180 হলে এখন যদি দুইটাই কোণই সমান সমান হয়, তাহলে 180 কে সমান করে ভাগ করে দিতে হবে। সমান করে ভাগ করলে এই কোণটার মান 90 ডিগ্রি হবে, এই কোণটার মান 90 ডিগ্রি হবে, ঠিক আছে? এই জন্য এই দুইটাই হচ্ছে এক সমকোণ, অর্থাৎ ইজিও এই কোণটা আর ডিজিও এই কোণটা, এই দুইটা কোণের মানই হচ্ছে এক সমকোণ। এখন আমরা জানি কোন রেখার উপর কোন রেখা লম্ব হলে সেখানে এই টোটাল এরকম এক সমকোণ উৎপন্ন হয়, না হলে লম্ব হয় না। এখন যেহেতু এটা এক সমকোণ, এটা এক সমকোণ হয়েছে, তার মানে এখানে একটা লম্ব উৎপন্ন হয়ে গেছে। সেটা কি? সেটা হচ্ছে এই যে এই ওজিটা হচ্ছে লম্ব হয়ে গেছে। একটু ভালো করে খেয়াল করো, এটা যেহেতু 90 ডিগ্রি, এটা যেহেতু 90 ডিগ্রি, তার মানে এই ওজি বাহুটা হচ্ছে লম্ব কার উপরে? এই ইডির উপরে। আমরা এখানে বলে দিব যে এই ওজিটা লম্ব কার উপরে? ডিইর উপরে বা ইডির উপরে। তো এই যে ওজি লম্ব ডিই, এই যে ওজিটা ডিইর উপর লম্ব। তো ওজি যেহেতু ডিইর উপর লম্ব, আমি এখন ওজিকে ওজি না বলে আমি বলতে পারি ওসি। ওজি যদি লম্ব হয়, ওসিটাও তো লম্ব, কারণ এটা তো একই রেখা। তো পরের লাইনে আমি ওজি এর জায়গায় ওসি লিখলাম, ওসি লম্ব ডিই, মানে ওসিটা ডিই এর উপর লম্ব। তাহলে প্রমাণ কিন্তু হয়ে গেল। আমাদের প্রমাণ এটাই করার দরকার ছিল, যে হইতেছে এই যে জ্যাটা আছে, এই জ্যার উপরে লম্ব হবে ওসি। লম্ব কিন্তু হয়েছে, এই যে এই জ্যাটা হচ্ছে ডিই, ডিই জ্যার উপর ওসি হচ্ছে লম্ব। শুধু তাই নয়, বলতেছে এটা সমান দুই ভাগে ভাগ করবে, এই ইজি আর জিডি এই দুইটাকে সমান দুই ভাগে ভাগ করবে। এই যে ইজি আর একটা হচ্ছে জিডি, এই দুইটা ডিজি, এটা ভালো করে খেয়াল করো। এই যে ইজি আর একটা হচ্ছে কি ডিজি, এই দুইটা বাহু হচ্ছে সমান হবে, কারণ যেহেতু এটা সমদ্বিখণ্ডক, এই দুটাকে সমান, এই দুটাতে আমরা সমান করছি। এই যে ইজি আর ডিজি হচ্ছে আমাদের সমান ছিল, যেহেতু এটা এই দুইটা বাহু, যেহেতু এই দুইটা ত্রিভুজ যেহেতু সর্বসম, তার মানে ইজি আর ডিজি কি হবে? আমাদের অবশ্যই সমান হবে। তো সেক্ষেত্রে আমরা বলবো যে এটা হচ্ছে ডি লম্ব এবং সমদ্বিখণ্ডক।
তো এটাই হচ্ছে আমাদের প্রমাণ করতে বলছে, আমরা কিন্তু এটা প্রমাণ করে ফেললাম। তো এটা একটু বড়, বাট তুমি যদি স্টেপ বাই স্টেপ করো তাহলে এত ঝামেলা হওয়ার কথা না। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। এটা হচ্ছে আমাদের একটা সৃজনশীল গেল, পরবর্তীতে ইনশাল্লাহ আরেকটা ক্লাসে তোমাদের অন্য একটা সৃজনশীল নিয়ে দেখা হয়ে যাবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।